নমস্কার বন্ধুরা। মাত্র ৩৯ বছরের সংক্ষিপ্ত এক জীবন, অথচ এই জীবনেই কাঁদিয়ে উদ্ধার করেছেন মার্কিন মদতপুষ্ট স্বৈরাচারী শাসক ফুলগেন্সিও বাতিস্তাকে। ব্যতিব্যস্ত করে ছেড়েছেন পুঁজিবাদী মার্কিন শাসকদের। তিনি আজকের তরুণ প্রজন্মের কাছে প্রচণ্ড পরিচিত একটি নাম, কিন্তু সেই পরিচিতি কতটা আত্মিক, কতটা বিস্তৃত তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। তার পরিচিতি কি শুধুই স্টাইলিশ টি শার্টের সামনে পেছনে উজ্জ্বল এক ছবিতে? তার চিন্তা চেতনার খোঁজ কি রাখে আজকের প্রজন্ম? ইউটিউব চ্যানেল সচেতনের আজকের ভিডিও টি শার্টের সামনে ঠিক বুকের উপরে ছবিতে উজ্জ্বল চের বিপ্লবী চেতনা ও ভাবনার দিকগুলি তুলে ধরা, যাতে চে নামের অতি জনপ্রিয় ব্র্যান্ডটি আর্নেস্তো গেভারা দে লা সেরনা নামের আসল মানুষটাকে আড়াল না করতে পারে। চে তার প্রকৃত নাম নয়, যদিও এটি সবচেয়ে বেশি পরিচিত তার ক্ষেত্রে। স্প্যানিশ ভাষায় যে শব্দের অর্থ হচ্ছে প্রিয়। কিউবায় সফল বিপ্লবের পর সেখানকার জনগণ তার নাম দিয়ে দেয় চে। তিনি এই নামটিকে এত বেশি ভালোবেসে ফেলেছিলেন যে ১৯৬০ থেকে ১৯৬৭ সাল, অর্থাৎ তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি তার স্বাক্ষর হিসাবে ব্যবহার করতেন শুধুই এই শব্দটি, চে। ১৯২৮ সালের ১৪ জুন আর্জেন্টিনার রোজারিও গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন বিপ্লবের এই প্রবাদ পুরুষ। বাবা আর্নেস্তো গেভারা লিঞ্চ ও মা সেলিয়া দে সেরনা। আইরিশ বাবা ও স্প্যানিশ মায়ের ৫ সন্তানের মধ্যে চেই ছিলেন সবার বড়। তাদের পরিবারে বইত সমাজতান্ত্রিক রাজনীতির ধারা। সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা চের পরিবারে ছিল ৩,০০০-এরও বেশি বই, যা চেকে করে তোলে সমাজ সচেতন। সে সময়ে তিনি কার্ল মার্কস, উইলিয়াম ফকনার, এমিলিও সার্গিয়ার বইয়ের পাশাপাশি জওহরলাল নেহরু, অ্যালবার্ট ক্যামাস, ভ্লাদিমির লেনিন, রবার্ট ফ্রস্টের বইও পড়েছেন। কোনো ধর্মে বিশ্বাসী না হয়ে এভাবেই নিজেকে একজন সমাজ সচেতন মানুষ হিসাবে গড়ে তোলেন। আর এসবই ভবিষ্যৎ জীবনে বিপ্লবী চেকে করে তুলতে শেকড়ের ভূমিকা নেয়। চের বাবা ছিলেন আইরিশ গৃহযুদ্ধের সময় রিপাবলিকানদের গোড়া সমর্থক। এই সময়ে ঠাকুমার কাছ থেকে আইরিশ বিপ্লবের এবং বিপ্লবীদের এত গল্প শুনেছেন যে আয়ারল্যান্ডে না থেকেও সেই দেশ এবং সেখানকার বিপ্লবীদের সকল খবর থাকতো তার কাছে। বলা যায় তখন থেকেই আইরিশ বিদ্রোহের প্রভাব পড়তে শুরু করে চের উপর। পড়াশুনোয় যথেষ্ট ভালো ছিলেন চে। এছাড়াও তার ইন্টারেস্ট ছিল নানা রকমের বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টে। তিনি সেই ছোট বয়সেই তাদের গ্যারাজে একটি ল্যাবরেটরি করে তোলেন, যেখানে তিনি নানা রকমের কেমিক্যাল নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। চে ছোটবেলাতেই হাঁপানির শিকার হন, কিন্তু আশ্চর্যের বিষয় ভীষণ রকমের হাঁপানির শিকার হয়েও নানা রকমের খেলাধুলায় হয়ে ওঠেন দারুণ পারদর্শী। সাঁতার, গল্ফ, ফুটবল, শুটিং, সাইক্লিং, রাগবি খেলায় তার দক্ষতা ছিল ঈর্ষণীয়। এক কথায় একজন স্বভাবগত খেলোয়াড় ছিলেন তিনি। রাগবি খেলায় প্রচণ্ড ক্ষিপ্রতা কাজ করত তার মধ্যে। রাগবি ইউনিয়নের নিয়মিত সদস্যও ছিলেন। বার কয়েক বুয়েনোস আয়ারেস বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেওছেন। সাইক্লিংয়ে কখনোই ক্লান্ত হতেন না চে। যখনই সময় পেতেন ঘন্টার পর ঘন্টা সাইক্লিং করতেন। ১২ বছর বয়সে বাবার কাছে দাবা খেলা শেখার পর থেকেই প্রায়ই বুদ্ধি সানিয়ে নিতেন দাবার ছকে। স্থানীয় প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। কিশোর বয়সেই এক প্রতিযোগিতায় আর্জেন্টিনার বিখ্যাত দাবারু মিগুয়েল নাজদর্ফকে ড্রতে রুখে দিয়ে সবাইকে চমকে দেন। ঘোড়সওয়ারিও শিখেছিলেন শখ করে। কিছুই বোধহয় বাদ দিতে চাননি চে। হয়তো জীবনের কোনো স্বাদ থেকেই বঞ্চিত থাকতে রাজি ছিলেন না তিনি। তবে সংশয়াতীতভাবে ফুটবলে ছিল তার অসীম দক্ষতা। মাও সেতুংয়ের মতোই চে খেলতেন গোলকিপার পজিশনে। পাড়ার ক্লাবে নয়, ছিলেন বুয়েনোস আয়ারেসের প্রথম ডিভিশন লিগের গোলকিপার। চের কথায় ফুটবল নিছক একটি সাধারণ খেলা নয়, এটি বিপ্লবের একটি হাতিয়ার। ১৯৪৮ সালে বুয়েনোস আয়ারেস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে লেখাপড়ার জন্য ভর্তি হন। প্রবল ধরনের ভ্রমণ পিপাসু মন ছিল চের। সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন বেড়াতে। ডাক্তারি পড়ার সময়েই সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণের ঝোঁক চাপে তার। যেই ভাবা সেই বেরিয়ে পড়লেন আলবার্তো গ্রানাদা নামক এক বন্ধুর সাথে মোটর সাইকেলে লাতিন আমেরিকা ভ্রমণে। এই ভ্রমণটি বদলে দিল তার জীবনের গতিপথ। এই ভ্রমণকালেই তার চোখে ধরা পড়ে লাতিন আমেরিকার দেশগুলোর সার্বিক অবস্থা। চারপাশে মূর্তমান দারিদ্র্যের কষাঘাত চের তরুণ মনে গভীর রেখাপাত করে। এই ভ্রমণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে চে এই সিদ্ধান্তে উপনীত হন যে এই অঞ্চলে বদ্ধমূল অর্থনৈতিক বৈষম্যের স্বাভাবিক কারণ হল একচেটিয়া পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ। চে অনুভব করেন
অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন সশস্ত্র বিপ্লব। তখন থেকেই তিনি মার্ক্সবাদ নিয়ে পড়া ও লেখা শুরু করেন এবং স্বচক্ষে এর বাস্তব প্রয়োগ দেখার জন্য গুয়াতেমালা যান। তারই ভ্রমণ অভিজ্ঞতা থেকেই তার দিনলিপি দ্য মোটরসাইকেলস ডায়েরিজ নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় স্থান পায় এবং পরে একই নামে 2004 সালে একটি চলচ্চিত্র বের হয় যা সারা বিশ্বে সমাদৃত হয়। বয়ঃসন্ধি থেকেই শুরু করে সারাটা জীবন চেয়ে কবিতার প্রতি আসক্ত ছিলেন। বিশেষ করে পাবলো নেরুদা, জন কিটস, অ্যান্টোনিও মার্কাদো, ফেডরিকো গার্সিয়া লোরকা, গ্যাব্রিয়েলা মিস্ট্রাল এবং ওয়াল্ট হুইটম্যান। তিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন। তিনি স্মৃতি থেকে হামেশাই আবৃত্তি করতেন রুডিয়ার্ড কিপলিংয়ের ইফ এবং জোসে হার্নান্দেজের মার্টিন ফিয়েরো কবিতা দুটি। বলা যায় অনিশ্চিত জীবনের ফাঁকে কবিতায় চেয়ে খুঁজতেন এক পশলা স্বস্তি। মোটরসাইকেলে করে লাতিন আমেরিকা ভ্রমণের ফলস্বরূপ 1953 সালে যে গুয়াতেমালার রাষ্ট্রপতি জ্যাকাবো আরবেন্স গুজমানের নেতৃত্বাধীন সামাজিক সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে তার বৈপ্লবিক চেতনা শানিত হতে থাকে। আরবেন্স সেই সময় সমাজের মধ্যেকার সোশ্যাল এবং ইকোনমিক ডিফারেন্স দূর করার লক্ষ্যে কাজ করছিলেন, কিন্তু আমেরিকার ক্যাপিটালিস্ট সরকারের আরবেন্সের এহেন রিফর্ম মুভমেন্ট পছন্দ হলো না। সিআইএর মদতে আমেরিকান সরকার কার্যত বাধ্য করে আরবেন্সকে পদত্যাগ করতে এবং গুয়াতেমালায় নিজেদের মিলিটারি শাসন জারি করে। এই সময় অবধি যে আমেরিকার সকল পদক্ষেপ ক্লোজলি ফলো করছিলেন এবং বুঝতে পারছিলেন যে আগামী দিনেও আমেরিকা বিশ্বের সকল লেফটিস্ট প্রোগ্রেসিভ সরকারের বিরোধিতা করবে। তখন থেকেই চের মাথায় বিশ্বব্যাপী বিপ্লবের পরিকল্পনা ঘটতে থাকে। যে এই সময় বিভিন্ন লেফট উইং সংগঠনের সাথে যুক্ত হয়ে গুয়াতেমালায় পুনরায় সোশ্যালিস্ট সরকার গঠনের প্রয়াস করলেও আমেরিকার সামরিক বাহিনীর কাছে তা ব্যর্থতায় পরিণত হয় এবং চেকে গুয়াতেমালা ছেড়ে চলে যেতে হয়। 1954 সালের শুরুর দিকে যে মেক্সিকো নগরীর সদর হাসপাতালে অ্যালার্জি বিভাগে ডাক্তার হিসাবে যোগ দেন। পাশাপাশি ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোতে চিকিৎসা বিষয়ে প্রভাষক এবং লাতিনা সংবাদ সংস্থার চিত্রগ্রাহক হিসাবে কাজ শুরু করেন। মেক্সিকোয় থাকাকালীন গুয়েভারা হিলডা গ্যারি অ্যাকোস্টা নামের এক পেরুভিয়ান ইকোনমিস্ট এবং কমিউনিস্ট লিডারের সংস্পর্শে আসেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1955 ফেব্রুয়ারিতে। তাদের একটি মেয়েও হয় যার নাম হিলডা বিয়াটিস, কিন্তু গেরের সাথে সম্পর্ক বেশি দিন টেকেনি। মাত্র 4 বছর পরে 1959 সালের মে মাসে তাদের ডিভোর্স হয়ে যায়। 1955 জুন মাসে মেক্সিকো সিটিতে চের পরিচয় হয় কিউবান ভ্রাতৃদ্বয় ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর সঙ্গে, যারা সেই সময় নিজেদের সংগঠিত করছিলেন যাতে আমেরিকার অঙ্গুলি হেলনে চলা কিউবার তদানীন্তন ডিক্টেটর ফুলজেন্সিও বাতিস্তার সরকারকে উৎখাত করা যায়। ফিদেল ও রাউলের ভাবনায় প্রভাবিত হয়ে যে তাদের সাথে যোগ দেন এবং 26শে জুলাই মুভমেন্টে এক বড় ভূমিকা পালন করেন। উইপনাইজড রেভলিউশনের কনসেপ্ট নিয়ে এই আন্দোলনে দিশা প্রদান করেন। বিপ্লবের পরিকল্পনায় কাস্ত্রোর প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো। 1956 সালের নভেম্বরে তারা কিউবার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 82 জন বিপ্লবীকে নিয়ে কিউবার লাস কলোরাডোস উপকূলে ভিড়ল ছোট্ট কেবিন ক্রুজার গ্রানমা। কিউবা সরকারের কাছে আগে থেকেই এই অভিযানের খবর পৌঁছে যায়, ফলে গ্রানমা থেকে নেমেই সুসজ্জিত এক সেনা দলের মুখোমুখি হলেন যে সেই যাত্রায় তাদের দলের মাত্র 22 জন বেঁচে যায়, তার মধ্যে চে গুয়েভারাও ছিলেন। কোনো মতে তারা সিয়েরা মায়েস্ট্রো পাহাড়ে পালিয়ে যেতে সক্ষম হন। এখানে অল্প দিনের মধ্যেই চে এবং কাস্ত্রো স্থানীয় মানুষের বিশ্বাস অর্জনে সক্ষম হন, যারা নিজেরাও শোষণ আর নিপীড়নের শিকার। খুব কম সময়েই 800-র বেশি বিপ্লবী যোদ্ধার গেরিলা বাহিনী খাড়া করে ফেললেন চে এবং কাস্ত্রো। এখানে এই সময়ে হেলথ ক্লিনিক, স্কুল এবং কিছু কারখানা খোলার বিষয়ে দারুণ কার্যকরী এক ভূমিকা পালন করেন যে মানুষের কাছে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। বাতিস্তা সরকারকে উৎখাত করার লক্ষ্যে 2 বছর ধরে চলে রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধ। 1959 সালের 1 জানুয়ারি কিউবার সামরিক সরকারের সাথে এক সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হয়ে কাস্ত্রো চে বাহিনী এক বড়সড় সাফল্য লাভ করে। অচিরেই আমেরিকার মদতপুষ্ট বাতিস্তা সরকারের পতন হয় এবং কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে স্থায়ীভাবে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়। সে কিউবার জনগণের কাছে আপনজন হিসেবে আদৃত হন। বিপ্লবী হিসাবে পান বিশ্ব পরিচিতি। তিনি বিশ্বাস করতেন বিপ্লব কেউ কাউকে প্রদান করে না,
বিপ্লব ছিনিয়ে আনতে হয়, বিপ্লব ঘটাতে হয়। কেউ কাউকে শৃঙ্খল থেকে মুক্ত করে দেয় না, মুক্ত নিজেদেরকেই হতে হয়। কিউবার বিপ্লবের পর চেকে নতুন সরকারে একাধিক ভূমিকা পালনের দায়িত্ব দেওয়া হয়। ইনফ্যাক্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে চেকেই দায়িত্ব দেন কাস্ত্রো। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিপ্লবী আদালতে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্তদের আপিল পুনর্বিবেচনা ও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড প্রদান, শিল্পোদ্যোগ মন্ত্রী, কিউবার জাতীয় ব্যাংকের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর ইনস্ট্রাকশনাল ডিরেক্টরের ভূমিকা পালন এবং সর্বোপরি কিউবান সমাজতন্ত্রের প্রচারে বিশ্ব পর্যটন। এই সময়ে তার পরিচালিত খামার সংস্কার আইন এবং সমাজতান্ত্রিক মতাদর্শের প্রয়োগে সমাজের সকল ধরনের বৈষম্য দূরীকরণে তার ব্যবস্থা গ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষাকে সার্বজনীন করার লক্ষ্যে তার দেওয়া পদক্ষেপের ফলে খুব অল্প সময়ের মধ্যেই 60% থেকে বেড়ে সাক্ষরতার হার 96% পৌঁছায়। এই সময়ে দুই সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা আর রাশিয়া নিজেদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, যার মূলে ছিলেন সেই চে। এই সময়ে আমেরিকা কিউবার কমিউনিস্ট সরকার উৎখাতের লক্ষ্যে বে অফ পিক্স অভিযান প্ল্যান করে। এই পরিকল্পনাকে রূপায়িত করার জন্য আমেরিকা কিছু এক্সাইলড কিউবানকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে পাঠায়, কিন্তু কাস্ত্রোর মিলিটারি এতই স্ট্রং ছিল যে এই অভিযান চূড়ান্ত বিফল হয়। এরপরে কিউবায় সোভিয়েত পরমাণু ব্যালিস্টিক মিসাইল আনার ক্ষেত্রেও যে গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে। চের বিপ্লবী মন লাতিন আমেরিকার অন্যান্য দেশে কমিউনিজম প্রতিষ্ঠা করে সেখানকার মানুষদের শোষণ আর বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। 3 অক্টোবর 1956 কাস্ত্রোকে লেখা চের এক চিঠিতে চে লিখলেন, আমি মনে করি কিউবায় আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। অন্যান্য দেশও আমার আন্তরিক প্রচেষ্টার অপেক্ষায় পথ চেয়ে আছে। কিউবার নেতা হওয়ার কারণে আপনি যা করতে অপারগ আমি তা করতে পারি। আমাদের আলাদা পথে চলার সময় হয়েছে। একই সময়ে মা বাবাকে একটি চিঠি লিখেছে, আবার আমি পথে নেমেছি। অনেকেই হয়তো অ্যাডভেঞ্চারার বলবে, আমি তাই, তবে একটা পার্থক্য আছে। আমি সেই ধরনের অ্যাডভেঞ্চারার যে সত্য প্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নিতে পিছপা হয় না। এই সময়ে আফ্রিকাতেও বিপ্লবের আগুন ছড়িয়ে দিয়েছিলেন যে। এই উদ্দেশ্যেই গোপনে হাজির হলেন কঙ্গোয়ে। সেখানকার সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন ত্রাণকর্তা। ওরা তার নাম দিয়েছিল মুগান্দা, মানে ত্রাণকর্তা। আর গেরিলাদের কাছে তিনি ছিলেন কমান্ডার তাতু। কিন্তু আফ্রিকান বিপ্লবীদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে 11 মাস সংগ্রামের পরিসমাপ্তি ঘটে বিফলতায়। এই সময়ে চেয়ে দারুণভাবে আমাশায়, ম্যালেরিয়া আর হাঁপানির ভয়াবহ আক্রমণের শিকার হন। হাঁপানি অবশ্য তার প্রায় সারা জীবনেরই সঙ্গী ছিল। তার কাছে সব সময়ই থাকতো ইনহেলার। চের ওজন নেমে এলো 50 কেজির নিচে। গোপনে কিউবায় ফেরার পূর্বে দারুসালাম আর প্রাগে চিকিৎসা নিলেন যে। হাওয়ানায় ফিরে এসে 23 মার্চ 1959 কিউবান রিভলিউশনারি অ্যালিডা মার্চ টোরেসকে বিয়ে করেন যে। তাদের 4 সন্তান সন্ততি জন্ম নেয়। তারা হলেন অ্যালিডা, ক্যামিলো, সেলিয়া এবং আর্নেস্টো। 1959 সালের 30 জুন ডিপ্লোম্যাটিক মিশনে যে ভারতে আসেন। পরের দিন নেহেরু ও তার পরিবারের সাথে লাঞ্চে মিলিত হন। তার পরের দিন কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়াম এবং ওখালা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঘুরে দেখেন। সেবারই প্রথমবারের জন্য লেদ মেশিন সচক্ষে দেখেন যে। ডিফেন্স মিনিস্টার ভি.কে. কৃষ্ণমেনন সহ সিনিয়র ডিফেন্স অফিসার এবং প্ল্যানিং কমিশনের সদস্যদের সাথেও মিটিং করেন। এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির বিজ্ঞানীদের সাথেও মিলিত হন। এরপরে তিনি যান কলকাতায়। সেখান থেকে বিশ্বের আরও 17টি দেশ ঘুরে হাভানায় ফিরে আসেন। তার এই মিশনের একমাত্র লক্ষ্য ছিল কিউবার সাথে এই দেশগুলির মৈত্রীর বন্ধন তৈরি করা। হাভানায় ফিরে তিনি আবারও আগের কাজগুলিতে দায়িত্ব নিলেন। ডিসেম্বর 1964 যে নিউ ইয়র্ক সফরে যান এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাবের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। কিউবার আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার নাক না গলানোর হুমকিও দিয়ে আসেন যে ছিলেন একজন বিশিষ্ট লেখক ও ডায়েরি লেখক। গেরিলা যুদ্ধের উপরে তিনি একটি ম্যানুয়াল রচনা করেন যা আজও গেরিলা যুদ্ধের পাঠ দেয় সারা বিশ্বের মুক্তিগামী মানুষকে। চে গেভারা কিউবান ভাষায় লিখেছেন প্রায় 70টি নিবন্ধ। ধারণা করা হয় ছদ্মনামে কিংবা নামহীন অবস্থায় লিখেছেন 25টি। তিনি লিখে দিয়েছেন 5টি বইয়ের ভূমিকা। 1958 থেকে 1965 পর্যন্ত ভাষণ আর সাক্ষাৎকার দিয়েছেন প্রায় 250-এর কাছাকাছি। বিভিন্ন ব্যক্তিত্বকে
লেখা তার অসংখ্য চিঠির মধ্যে সংগৃহীত আছে 70টির মতো। তার লেখালেখি নিয়ে এখনো পর্যন্ত বের হয়েছে 9 খণ্ডের রচনাবলী। হাভানায় শান্তিপূর্ণ জীবন আর ভালো লাগলো না চের। তার বোহেমিয়ান মন সিদ্ধান্ত নিয়ে ফেললো যেতে হবে বলিভিয়া। মার্কিন বংশবদ্ধ প্রতিক্রিয়াশীলদের হাত থেকে মুক্তি দিতে হবে সেখানকার শোষিত মানুষদের। কিউবান সিক্রেট সার্ভিসের সহযোগিতায় ধূসর চুলের বছর 40-এর এক অভিজাত ভদ্রলোকের ছদ্মবেশ ধরলেন চে। মাথায় টাক তৈরির জন্য চুল ফেলে দিলেন, নিজেকে খাটো দেখানোর জন্য জুতোর হিল পুরোপুরি ফেলে দিলেন। ঘন জঙ্গলের মতো ভুরু আর চোখে মোটা কাঁচের চশমা একেবারেই বদলে দিল চেহারা। যাত্রা নিরাপদ করতে 2টি উরুগুয়ের পাসপোর্টেরও ব্যবস্থা হলো। ছদ্মবেশের সাহায্যে শত্রুর চোখে ফাঁকি দিয়ে সহজেই বলিভিয়া ঢুকে পড়লেন সে। গুয়েভারা তখন সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব হলেও বলিভিয়ার কৃষকদের কাছে মোটেও তেমন সুপরিচিত ছিলেন না। তাদের আস্থা অর্জনেও সক্ষম হতে পারেননি। বলিভিয়ায় গুয়েভারার লড়াইয়ে একজন কৃষকও তাদের সঙ্গে যোগ দিয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়নি। 18 জন বিশ্বস্ত কিউবান সহ মাত্র 50 জন লোক নিয়ে প্রথমে গেরিলা ঘাঁটি স্থাপন করলেন। পুরনো একটি বাড়ির পাশে তৈরি হলো ক্যাম্প। গেরিলাদের খোঁড়া সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে রাখা হলো খাবার দাবার আর অস্ত্র। আবহাওয়া প্রচণ্ড শুষ্ক, তার উপর পোকামাকড়ের কামড়ে রীতিমতো অতিষ্ঠ বিপ্লবীরা। তারা আশা করেছিলেন বলিভিয়ার কমিউনিস্ট পার্টির সহায়তা পাবেন। তারা তো তা করলই না, উল্টে চের দলে যোগ দিতে দলীয় সদস্যদের নিষেধ করল। এক অসম যুদ্ধে অবতীর্ণ হলেন চে। অক্টোবরের প্রথম কয়েকটা দিন চে 16 জন বিপ্লবীর দল নিয়ে বেশিরভাগ সময় কাটান লা হিগুয়েরার উত্তরের পর্বতগুলোর চূড়ায়, আর রাতগুলো তাদের কাটে পর্বতগুলোর গুহায়। 3 তারিখ রেডিওতে সহযোদ্ধা কেম্বা আর লিওনের বন্দী হওয়ার খবর প্রচার করা হলো। তারা দুজনেই চের অসুস্থতা ও বিপ্লবের সব রকমের গোপন পন্থা জানিয়ে দিল সেনাবাহিনীকে। 8ই অক্টোবর সকালে বলিভিয়ার সেনাবাহিনীর ক্যাপ্টেন গ্রে পেদ্রো আর তার কোম্পানি এই এলাকার সবচেয়ে দুর্গম গিরিসংকটগুলোর একটি কুয়েব্রাডা ডি ইউরোর মাথায় অবস্থান নিলেন। রাতের পথ চলার শেষে এখানেই বিশ্রাম নেওয়ার জন্য থেমেছে চের দল। রাতের অন্ধকারে আবার যাত্রা শুরুর আগ পর্যন্ত এখানেই অবস্থানের পরিকল্পনা করেছেন সে। দুপুরের দিকে পেদ্রোর কোম্পানির একটি অংশ গেরিলাদের দেখে আক্রমণ করার চেষ্টা করে। সংঘর্ষে 2 জন সৈন্য মারা যায়, আহত হয় বেশ কয়েকজন। গেরিলাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ছোট্ট এ দলটির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট সাহায্যের জন্য রেডিওতে পেদ্রোর সঙ্গে যোগাযোগ করেন। দেরি না করে বাকি সেনাদের নিয়ে গেরিলাদের অবস্থানের চারিদিকে একটা বৃত্তের মতো তৈরি করে এগোতে শুরু করলেন পেদ্রো। এদিকে সেনাবাহিনীকে বিভ্রান্ত করে পালানোর জন্য ছোট দলটাকে 2টো অংশে ভাগ করলেন সে। আর্নেস্তো চে গুয়েভারার নেতৃত্বে থাকা দলটি গিরিসংকট থেকে বের হওয়ার সবচেয়ে কাছের পথটার দিকে রওনা হলো, কিন্তু ইতিমধ্যেই প্রচুর সেনাতে ভরে গেছে চতুর্দিক। গেরিলারা সেনাদের গুলির নাগালের মধ্যে আসার সঙ্গে সঙ্গে গুলি বৃষ্টির মুখে পড়তে হলো চের দলকে। ফিল্ড গ্লাসে দেখে গেরিলাদের আড়ালের খোঁজে দৌড়াতে দেখলেন পেদ্রো। সার্জেন্ট বার্নার্ডিনো হুয়ানকাকে দল নিয়ে গেরিলাদের অনুসরণ করে নিচে নেমে আসার নির্দেশ দিলেন পেদ্রো। কয়েক মিনিট পর ঘন ঝোপের আড়াল দিয়ে এগোতে থাকা এক গেরিলার দিকে সাবমেশিন গান ফায়ার করলেন হুয়ানকা। একটা গুলি চের মাথার টুপি উড়িয়ে দিল, অপর 2টো গুলি তার পায়ে আঘাত করলে মাটিতে পড়েও গেলেন চে। রেঞ্জাররা জায়গাটাকে লক্ষ্য করে গুলি করতে শুরু করলো। উইলি নামের এক গেরিলা দৌড়ে এসে চেকে গুলির লাইন থেকে সরিয়ে গিরি সংকটের এক পাশে আশ্রয় নিতে সাহায্য করলেন। গুটিসুটি মেরে উপর দিকে উঠছেন, এমন সময় কামান দাগার মুখে পড়লেন চের দল। তাদের আত্মসমর্পণ করতে বলল রেঞ্জাররা। প্রত্যুত্তরে একটা গাছের সঙ্গে শরীর মিলিয়ে দাঁড়িয়ে সেনাদের লক্ষ্য করে কার্বাইন থেকে গুলি ছুটতে শুরু করলেন চে। কয়েক সেকেন্ড পরেই কার্বাইনের ব্যারেলে আঘাত হানা একটি গুলি এটাকে নিষ্ক্রিয় করে দিল। সঙ্গে সঙ্গে 2 হাত উপরে তুলে জোরে চিৎকার করে উঠলেন চে, গুলি করো না, আমি চে গুয়েভারা। তোমাদের কাছে মৃত চের চেয়ে জীবিত চের মূল্য অনেক বেশি। কয়েক গজ দূরে উইলিও তার রাইফেল ফেলে দিয়ে আত্মসমর্পণ করলো। রেডিওতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কর্নেল জেন্টানার নির্দেশ পেয়ে 2 বন্দী সহ লা হিগুয়েরার উদ্দেশ্যে রওনা হলো রেঞ্জাররা। একটা কম্বলে চের আহত দেহ মুড়িয়ে বহন করছে 4 সেনা। লা হিগুয়েরা পৌঁছতে সন্ধে হয়ে গেল। কিছু সময় পরে মাটির একটি স্কুলের স্যাঁতস্যাঁতে একটি কামরায় হাত পা বেঁধে রাখা হলো চে গুয়েভারাকে। তার সামনেই পড়ে আছে আন্তোনিও
আর আতারার মৃতদেহ অন্য একটি কামরায় রাখা হয়েছে অক্ষত উইলিকে। পরদিন 1967 সালের 9 অক্টোবর 6:15 হেলিকপ্টারে করে সিআইএর অফিসার রড্রিগেস লা হিগুয়েরার স্কুল বাড়িতে উপস্থিত হলেন চেকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে। রড্রিগেজের লেখা থেকে পরবর্তীতে জানা যায় যে নানাভাবে চেষ্টা সত্ত্বেও চের মুখ দিয়ে ফিদেল কাস্ত্রো সম্বন্ধে একটি তথ্যও বার করা যায়নি। এদিকে রাজধানী লা পাজে প্রেসিডেন্ট বেরিয়ান্তোস এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও সিআইএর সবুজ সংকেত পাওয়ার পর সিদ্ধান্তে পৌঁছলেন চেকে কোনো অবস্থাতেই স্বাভাবিক বিচারের মুখোমুখি করা যাবে না, কারণ এতে বিশ্বব্যাপী তার পক্ষে জনমত সৃষ্টির সম্ভাবনা প্রবল। সেনা কর্মকর্তারা ঠিক করলেন দেরি না করে দ্রুত চের প্রাণদণ্ড কার্যকর করা হবে। খানিক পরে ওয়াশিংটন থেকে চেকে হত্যার নির্দেশ পেলেন লা হিগুয়েরার কর্মকর্তারা। তাদের আরও বলা হলো নন কমিশনড কোনো কর্মকর্তা যেন কাজটা করেন। বলিভিয়ান সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের নির্দেশ পালন করতে ছোট্ট স্কুল ঘরটার দিকে রওনা হলেন মারিও টেরান সালজার। শোনা যায় যেচেই নাকি সেই দায়িত্ব নিয়েছিলেন সালজার। ঘরে ঢুকতেই তার মনে হয়েছিল নিরস্ত্র অবস্থাতেও হাঁটু মুড়ে বসে থাকা মানুষটি মুহূর্তে তার উপরে চড়াও হতে পারেন। কিন্তু তাকে অবাক করে যে নিষ্পন্দ কণ্ঠে বলে উঠেছিলেন, শান্ত হও, ভালো করে তাক করো, তুমি একজন মানুষকে হত্যা করতে চলেছ। এর পরের মুহূর্তের বর্ণনা করতে গিয়ে সালজান জানাচ্ছেন, এরপর আমি দরজার দিকে হেঁটে যাই আর চোখ বুজে গুলি চালাই। এলোপাথারি গুলির একটি চের বুক বিদ্ধ করে এবং চেয়ে লুটিয়ে পড়েন মৃত্যুর কোলে। খুব সম্ভবত বেলা তখন 1:10। মৃত্যুর পর ক্ষতবিক্ষত চের দেহ ভ্যালেগ্রান্দাতে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। সেখান থেকে সেভ্রোলে ট্রাকে করে দ্রুত সেন্ডি মাল্টা হাসপাতালে। এখানেই তার দেহ থেকে ধুয়ে মুছে রক্ত পরিষ্কার করা হয়। তারপর বলিভিয়ার সেনাপ্রধান জেনারেল আলফ্রাদো ওবান্দা সহ অন্য সামরিক কর্মকর্তারা নিহত চেকে দেখতে আসেন। ডাক্তার ও সরকারি কর্মকর্তাদের কাজের শেষে সাংবাদিক, কৃষক আর সাধারণ মানুষ সারা রাত লাইন দিয়ে চেকে দেখে যায়। তার জ্যাকেটবিহীন খোলা দেহ, কোমর থেকে নিচ পর্যন্ত গেরিলা প্যান্ট। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে চেয়ে তখন আশ্চর্যজনকভাবে জীবন্ত ছিলেন। চোখ দুটি শুধু খোলাই ছিল না, অসম্ভব রকম সুন্দর লাগছিল। দুটি ঠোঁটে লেগেছিল বিপ্লবের হাসি। অল্প কিছুদিন পরেই চের মৃত্যু সংবাদ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় তখন লেখা হয়েছিল, একজন মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই একটি রূপকথাও চিরতরে বিশ্রামে চলে গেল। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের এই কথাটি অচিরেই ভুল বলে প্রমাণিত হলো। দেশ ও কালের গণ্ডি অতিক্রম করে যে আজ সমগ্র বিশ্ববাসীর কাছে বিপ্লবের এক অনন্য সাধারণ পুরুষ হয়ে উঠেছে। চে এবং বিপ্লব দুটি সমার্থক শব্দ হয়ে উঠেছে আজও তিনি বিপ্লবের মশাল জ্বালিয়ে রেখেছেন এই দুনিয়ার বুকে। সভ্যতার বুকে আজ দাপাদাপি দক্ষিণপন্থীদের, কিন্তু সেখানেও বামপন্থী আদর্শের প্রতি বহু মানুষের ভালোবাসা যে আজও অম্লান, তা স্পষ্ট করে দেয় চের প্রাসঙ্গিকতা। আজ এই পর্যন্তই। চে গুয়েভারাকে নিয়ে আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চের কথা, চের জীবন সংগ্রামের কথা, চের বিপ্লবের কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, যাতে আমার আগামী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো আজকের এই উপস্থাপনা। ধন্যবাদ, ভালো থাকবেন।